নমস্কার সবাইকে। শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র থেকে জোনাথনের বাড়ির ভূত, দ্বিতীয় পর্ব। পার্থ বাজার থেকে ফেরা মাত্র টুপুর উগড়ে দিল ফোনের কথাটা। শুনে পার্থ তো হাঁ। উৎপল খ্রিস্টোফার ফোন করেছিল? উৎপল তোর মাসিকে খুঁজছিল? টুপুর উত্তেজিত মুখে বলল, হ্যাঁ গো, তাই তো বললেন। মিতিন জানালার পর্দা বদলাচ্ছে। পেলমেট রডে রিং পরাতে পরাতে ঘাড় ঘোরালো। বলল, তোমার বন্ধুটি কেমন? তুত, পার্থ বলল, থোড়াই বন্ধু, জাস্ট ব্যাচমেট ছিল। আমাদের সঙ্গে তেমন মিশত না। ওর সার্কেলটা ছিল আলাদা। ব্যাটার ফিজিকটা ছিল দেখার মতো। ইয়া চওড়া কাঁধ, ভি শেপ কোমর, শুধু হাইটটাই যা একটু শর্ট। মেরে কেটে 5-6। রেগুলার ওয়েট ট্রেনিং করত। জিমন্যাস্টিক কম্পিটিশনে নাম দিয়ে প্রাইজ টাইজও পেয়েছিল অনেক। ফাইনাল পরীক্ষাটা দেয়নি, হুট করে একটা সার্কাস কোম্পানিতে কাজ জুটিয়ে পাকাপাকি ওই লাইনেই চলে গেল। মিতিন বলল, তা সে তোমার ফোন নাম্বার পেল কোত্থেকে? পার্থ বলে, মাঝে ওর সাথে একদিন দেখা হয়েছিল, এই মাস 5-6 আগে। মল্লিক বাজারে একটা মোটর পার্টসের দোকানে বিল ভাউচার ছাপানোর পেমেন্ট আনতে গেছি, তখনই হঠাৎ মুখোমুখি দেখা। বলল, এখন নাকি সার্কাস টার্কাস ছেড়ে দিয়ে কোনো একটা জিমন্যাসিয়ামে ইনস্ট্রাক্টর হয়েছে, বাচ্চা কাচ্চাদের ট্রেনিং দেয়। সেদিনই আমি ওকে আমার কার্ডটা দিয়েছিলাম এবং আমার প্রফেশন নিয়েও গপ্প করেছিলেন। পার্থ বলল, এতে অন্যায়টা কি আছে? বরং আমাকে তোমার ক্রেডিট দেওয়া উচিত। আমার পাবলিসিটির গুণে তোমার সুখা মরসুমে কেমন হেঁটে হেঁটে কেস আসছে দেখো। বলেই পার্থ চোখ টিপল। আমার বন্ধু বলে ছাড়টা দিও না কিন্তু, পুরো পাওনা গন্ডা বুঝে নেবে। আর টাকা পেলে আমার কমিশনটা চাই, 50%। নিদেন পক্ষে 50 যদি না দিতে চাও তবে 40-60। নিতিন বলে, আহা, কি জন্য আসছে তার ঠিক নেই। আদৌ আমাকে দিয়ে কাজ হবে কি না জানি না, এখনই কালনেমির লঙ্কা ভাগ শুরু হয়ে গেল। মুফতে কোনো পরামর্শ দেবে না, তার জন্য ফি চার্জ করবে। পার্থর কথা শুনে মিতিন বলল, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে খন। তা তোমার এই উৎপল খ্রিস্টোফার বিশ্বাস থাকেন কোথায়? কলেজে পড়ার সময় তো এক্সট্রিম সাউথে থাকতো, কেয়ারাপুকুর না ঠাকুরপুকুর কোথায় যেন থাকতো। এখন মল্লিক বাজারের কাছেই বাসা নিয়েছে বলল, জোড়া গির্জার দিকটায়। বলেই পার্থ টুপুরের দিকে ফিরে চোখ নাচাল। এই, জোড়া গির্জা চিনিস? টুপুর বলে, খুব চিনি, আচার্য জগদীশচন্দ্র বোস রোডে। পার্থ বলে, আগে যেটা ছিল লোয়ার সার্কুলার রোড, আরো আগে যেখানটায় ছিল মারহাট্টা ডিচ কানাল। বর্গী আক্রমণ রুখতে শহরের ওই খাল কাটা হয়েছিল। বর্গী মানে মারাঠাদের সেনাপতি ছিল ভাস্কর রাম কোলহাতকর। ইতিহাসে যার নাম ভাস্কর পণ্ডিত। লোকটা মহাদুষ্টু ছিল, ভীষণ লুটপাট চালাতো। তাকে সামলাতেই 21 হাত চওড়া 7 মাইল লম্বা পরিখার খোঁড়ার
প্ল্যান করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এন্টালে অবধি খালটা খোঁড়ার পর ভাস্কর পণ্ডিত খতম হয়ে গেল মুস্তাফা খাঁ নামে এক আফগান সৈনিকের হাতে। পরে মারাঠারা আর একবার অ্যাটাক করেছিল, তখন খালটাকে এন্টালি থেকে বেগবাগান অবধি বাড়ানো হয়। ওই খাল বুঝিয়েই সার্কুলার রোড। টুপুর অপ্রসন্ন মুখে বলল, আমাদের কিন্তু জোড়া গির্জা নিয়ে কথা হচ্ছিল মেশো। তোকে না বলেছি যা জানবি ডিটেলে জানবি? টুপুর বলে, আহ বলো না জোড়া গির্জার কথা। তার আগে তুই বল দেখি, নামটা জোড়া গির্জা কেন? দুটো চার্চ আছে তাই। তোর মাথা, ওখানে একটাই গির্জা, সেন্ট জেমস চার্চ। আর একটা সেন্ট জেমস চার্চ ছিল বললে না লেবুতলায়? সেটাই তো এটা। ন্যাড়া গির্জার ছাদ ভেঙে পড়ার 5-6 বছরের মধ্যে নতুন করে চার্চটা বানানো হয় এই সার্কুলার রোডে। আগের চার্চে একটাও চূড়া ছিল না, এখানে বানানো হলো দুটো চূড়ো। ওই দেখেই লোকে চার্চটাকে ডাকতে লাগলো জোড়া গির্জা বলে। ওই চার্চের পাশের জমিতে ছিল চিতপুরের নবাব মোহাম্মদ রেজা খাঁর বংশধর নবাব সৌলভ জংয়ের বাগান বাড়ি। এখন যেটা হয়েছে নোনাপুকুর ট্রাম ডিপো। নোনাপুকুর নামটা আবার এসেছে, ফের তুমি ইতিহাসে ঝাঁপি খুলে বসলে। নিতিন কাজ থামিয়ে চোখ পাকালো। বন্ধ করতে পারি যদি জমিয়ে 1 কাপ কফি খাওয়াও। ইতিহাস, উৎপল, ক্রিস্টোফার সবই আপাতত চাপা পড়ে গেল। পার্থমেশ্বর কল্যাণে টুপুরেরও কফি জুটল 1 কাপ। বাজার থেকে আরো 3খানা খবরের কাগজ কিনে এনেছে পার্থমেশ্বর। কফিতে চুমুক দিতে দিতে ফের মজেছে শব্দ খোঁজার খেলায়। বুমবুমের জন্য কার্টুন চ্যানেল চলছে, সে এখন শোয়ার ঘরে টিভিতে মগ্ন। এ বাড়িতে ড্রয়িং রুমে টিভি থাকে না, পাছে নিতিন মাসির কাছে লোকজন এলে কথাবার্তায় অসুবিধে হয়। টুপুরো কাপ হাতে বুমবুমের পাশে গিয়ে বসল। রোড রানার শো চলছে, দেখতে মজাই লাগে, কিন্তু এখন মন বসছে না। বারবার চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। সময় যেন আর কাটেই না, 11টা আর বাজেই না। এলো 11টা, পেরিয়েও গেল। শুরু হলো সেই চিরপরিচিত টম অ্যান্ড জেরি। এখনো উৎপল ক্রিস্টোফারের দেখা নেই কেন? অবশেষে প্রতীক্ষার অবসান। ডোরবেলে ডিং ডং। পাক্কা 11:28। ভারতী দরজার দিকে যাচ্ছিল, তাকে টপকে আগে পৌঁছে গেছে টুকুর, এবং ল্যাচ খুলেই চমক। সামনে দাঁড়িয়ে এক শ্যামলা রং স্বাস্থ্যবান ভদ্রলোক, কিন্তু তিনি একা নন। পাশে এক মহিলা, পরনে দেশীয় পোশাক, সবুজ জংলা ছাপ শিফন শাড়ি, তবে চেহারায় খাঁটি বিদেশিনী। টুকটুকে লাল গায়ের রং, নীল চোখ, মুখের আদলটিও ইউরোপিয়ান ধাঁচের। মাথার চুলটাই যা কুচকুচে কালো। মহিলা বেশ লম্বাও, হাই হিল পরা আছে বলে যেন আরো বেশি ঢ্যাঙা দেখাচ্ছে। পার্থ এসেছে টুকুরের পিছন পিছন, সাদরে অভ্যর্থনা জানালো। আয় আয়, আমরা তোর জন্যই ওয়েট করছি। উৎপল অপ্রতিভ মুখে বলল, সরি, একটু লেট হয়ে গেল। তোদের বোধহয় এখন লাঞ্চ টাইম।
ধুর, পার্থ বলে, আমাদের এখনো রান্নাই চড়েনি। ছুটির দিনে আমরা দুপুরে 2টোর আগে খেতে বসি না। উৎপল ভেতরে এলো, সঙ্গে সঙ্গে মহিলাও। সোফায় পাশাপাশি বসেছে দুজনে। মিতিন আসা মাত্র দুজনেই উঠে দাঁড়ালো। উৎপল হাত জোড় করে নমস্কার করলো মিতিনকে। বিনীতভাবে বলল, আমি কে সে তো বুঝতেই পারছেন, উৎপল ক্রিস্টোফার বিশ্বাস। আর ইনি আমার মিসেস মেরিনা বিশ্বাস। মেরিনা, ইনি ফেমাস ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতা মুখার্জি। মিতিন স্মিত মুখে বলল, এই ফেমাস টেমাস কিছু নয়, পেটের ধান্দায় লোকে চাকরি বাকরি করে, আমি করি গোয়েন্দাগিরি। বলেই হাত বাড়িয়ে টুপুরকে দেখালো, এ আমার বোনঝি ঐন্দ্রিলা, টুপুর আমার অ্যাসিস্ট্যান্ট। টুপুর প্রায় গলে গেল। মিতিন মাসি তাকে বাইরের লোকের সামনে সহকারী স্বীকৃতি দিচ্ছে। খুশি খুশি মুখে বলল, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। মিতিন জিজ্ঞেস করল, আপনারা চা খাবেন তো না কফি? উৎপল ঈষৎ সংকুচিত হয়ে বলল, থ্যাঙ্কস, কিছু লাগবে না, এত বেলায় আপনাদের জ্বালাতে এসেছি। সে কি কথা, পুরনো বন্ধুর বাড়ি প্রথম দিন এলেন। তাহলে কফি, শুধু কফি কিন্তু, আমারটা চিনি দুধ ছাড়া, আর মিন্নার নর্মাল। মিতিন ভারতীকে নির্দেশ দিয়ে এসে বসার আগেই পার্থ কথা শুরু করে দিয়েছে, হঠাৎ তোর হলোটা কি, এমন হাক পাক করে ছুটে এলি যে? উৎপল বলল, একটা সিরিয়াস প্রবলেমে পড়ে গেছি ভাই। কি প্রবলেম? আজকের ইংলিশ ডেইলিতে একটা নিউজ দেখেছিস? হাউস কোল্যাপসড অ্যাট লেবুতলা। বাংলা কাগজেও আছে, মিতিন বলল। ধ্বংসস্তূপে চাপা পড়ে এক বৃদ্ধ ভদ্রলোক মারা গেছেন। ওই নিউজটাই আমাদের বাধ্য করেছে ছুটে আসতে, উৎপল বলে। ভদ্রলোক আপনাদের কেউ হন বুঝি? না না, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই, কিন্তু খবরটা আমার মিসেসকে খুব টেনশনে ফেলে দিয়েছে, স্পেশালি ডেথ অফ দ্যাট ওল্ড ম্যান। মিতিন বলল, পরিষ্কার হলো না, একটু খুলে বলুন। 1 সেকেন্ড। উৎপল সামান্য দম নিল, তারপর সসংকোচে বলল, আমি কি একটা সিগারেট ধরাতে পারি? তুই সিগারেট খাস? পার্থ অবাক। কলেজে আমরা সিগারেট খেলে তুই তোর নাক টিপে সরে যেতিস। এখনো তেমন একটা খাই না, তবে মাঝে সাঝে ওই মাথাটা যখন খুব জ্যাম হয়ে যায়। বুঝলাম, চাপে আছিস। পার্থ নিজের প্যাকেট বাড়িয়ে দিল। আমার থেকে নে, রিল্যাক্স মুডে বল কি হয়েছে। খানিকটা ধোঁয়া গিলে একটু বুঝি থিতু হলো উৎপল। সেই ফাঁকে বুঝি মনে মনে বক্তব্যটাকে সাজিয়েও নিল। বলল, আমার স্ত্রীকে দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছিস ও আমার মতন বাঙালি খ্রিস্টান নয়, অ্যাংলো ইন্ডিয়ান। আমার শ্বশুর বাড়ি ইলিয়ট রোডে। মেন রাস্তা থেকে একটু গলিতে ঢুকতে হয়, ব্লাইন্ড লেন। বাড়িটা একতলা, তবে মোটামুটি বড়ই। চারপাশে খানিকটা জমি আছে। জমি আর বাড়ি মিলিয়ে কম বেশি 1.5 বিঘা মতন জায়গা। 140 বছর বয়স হয়েছে বাড়িটার। ওই বাড়ি আর বাড়িকে কেন্দ্র করে আমার ফাদার ইন লর আর আমাদের উদ্বেগের কারণ। পার্থ বলল,
বুঝলাম, তোদের বাড়িটাও গ্রাস করার জন্য প্রমোটাররা ছোপ ছোপ করছে এবং তোর শ্বশুরমশাই বাড়ি ভাঙার বিপক্ষে। উৎপল বলে, ঠিক তাই, অলরেডি 2-3 জন প্রমোটার নজর ফেলেছে। তার মধ্যে একজন তো খুবই পাওয়ারফুল, ভেরি ওয়েল কানেক্টেড, হাতে মাসলম্যানও আছে। অলরেডি একবার হানা দিয়ে লোকটা প্রেশারও তৈরি করে গেছে, ফোনও করছে মাঝে মাঝে। আমরা ভয় পাচ্ছি দুম করে লেবুতলার মতো কোনো অঘটন না ঘটে যায়। প্রমোটার কি থ্রেট করছে? তা ঠিক নয়, তবে রিসেন্টলি একটা স্ট্রেঞ্জ ইনসিডেন্ট ঘটতে শুরু করেছে বাড়িতে। সেটা কোনো প্রমোটারই করাচ্ছে না অন্য কিছু আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। কিরকম? পার্থ জিজ্ঞেস করল। আমার শ্বশুর বাড়িতে একটা রুমে কিছু অ্যান্টিক ফার্নিচার রাখা আছে। রুমটা এমনিতে আন্ডার লক অ্যান্ড কি থাকে, মাঝে মধ্যে ঝাড়পোছ করার জন্য খোলা হয়। রিসেন্টলি আমি কয়েকটা স্পেয়ার ফার্নিচার, মানে কিছু চেয়ার টেবিল, ওই ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর থেকেই কি বিদঘুটে কাণ্ড। মাঝরাতে ওই ঘরে বিশ্রী আওয়াজ হতে শুরু করছে। মনে হয় কেউ যেন ঠেলে চেয়ারটাকে ফেলে দিল। টেবিল নড়াচ্ছে। বলিস কি? পার্থ সোজা হয়ে বসল। আপনা আপনি হচ্ছে? সেই জন্যই তো অদ্ভুত লাগছে। মাঝে মাঝে আওয়াজটা কি জোর হয় তুই ভাবতে পারবি না। দুম দাম ধপাস। ও ঘরে একটা গ্র্যান্ড পিয়ানো আছে। একদিন তো পিয়ানোটা ঝংঝং করে বেজে উঠল। সেদিন মীরনাও ও বাড়িতে ছিল। আওয়াজ শুনে ও তো প্রায় সেন্সলেস হওয়ার জোগাড়। পার্থ বলল, ঘটনাটা ঘটার সময় দরজা খুলে দেখা হয় না? উৎপল বলল, হয়েছে। কোনো রাত্রে আমি যদি ও বাড়িতে থেকে যাই, আমি খুলেছি, কিছু পাওয়া যায়নি। থরো সার্চ করে দেখেছি, ইঁদুর টিদুরও নেই তেমন। এ যে দেখছি ভুতুড়ে কাণ্ড, পার্থ বলে উঠল। অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমার ধারণা এটা প্রমোটারেরই কারসাজি, ড্যাডিকে ভয় দেখানোর জন্য। তোর শ্বশুর মশাই ভয় পাচ্ছেন? কিছুটা নার্ভাস তো হয়েছেনি, তবে ড্যাডি মনে করেন প্রমোটার টমোটার নয়, কাণ্ডটা ভূত করছে। ওই ঘরে বহুকাল আগে একটা আনন্যাচারাল ডেথ হয়েছিল। তার আত্মা নাকি রাত্রে ওখানে আসেন এবং তিনি নাকি কোনো কারণে ক্ষুব্ধ হয়েছেন। মীরনা এই প্রথম মুখ খুলল। আড়ষ্ট বাংলায় বলল, কাজটা যদি কোনো প্রমোটারের কনস্পিরেসি হয়, তাহলে সে সামডে অর আদার একটা মারাত্মক কিছু ঘটাতে পারে, লেবুতলার ইনসিডেন্টের মতো। আপনার ড্যাডি এখন কি ভাবছেন? ভূতের ভয় বাড়ি বেচে দেবেন? প্রশ্নই আসে না। কোনো অবস্থাতে ড্যাডি বাড়ি বেচবেন না। মিতিন চুপচাপ শুনছিল। হঠাৎ প্রশ্ন ছুড়ল, কতদিন ধরে চলছে এই ভূতের ইনসিডেন্ট? তা ধরুন সপ্তাহ 2। রোজই হচ্ছে? না, 6-7 দিন হয়েছে এর মধ্যে। সেই প্রমোটারটি কবে এসেছিল আপনাদের বাড়িতে? মীরনা উত্তর দেয়, মাস 1.5 আগে। তবে বললাম না, ফোন করে মাঝে মাঝে। ঘটনাটা শুরু হওয়ার পরও ফোন এসেছে? মিতিন জিজ্ঞাসা করে। না,
না, সুরজমাল এখন অদ্ভুত রকম সাইলেন্ট, আর সেই জন্যই তো আমার সন্দেহ হচ্ছে। প্রমোটারের নাম বুঝি সুরজমাল? এবার উত্তর দিল উৎপল। বলল, সুরজমাল অগ্নিদেব, রিগল প্রপার্টিজের মালিক, ক্যামাক স্ট্রিটে অফিস। কলকাতার অনেক পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানিয়েছে। কফি এসে গেছে, সঙ্গে আলু চিপস, বিস্কিট আর সন্দেশ। টুপুর হাতে হাতে কাপ তুলে দিয়ে আবার বসল মিতিনের পাশটিতে মোড়ায়। উৎপল মিন্না কি ধরনের সাহায্য চাইতে এসেছে তার মাথায় ঢুকছে না। প্রমোটার ভয় দেখাচ্ছে, তো মিতিন মাসি কি করবে? এসব কেসে তো পুলিশের কাছে যাওয়া উচিত, আর ভূত তাড়ানো তো মিতিন মাসির কাজ নয়। তার জন্য বাজারে অজস্র ফেরেববাজ ওঝা আছে। পার্থ মুঠোয় চিপস তুলে নিয়েছে, চিবোচ্ছে কচর মচর। মিতিন কফির কাপে চুমুক দিল। উৎপলকে জিজ্ঞেস করল, আপনার শ্বশুর মশাই কি একাই থাকেন? না, মিন্নার ভাই থাকে সঙ্গে। তবে ডিক, রিচার্ড চাকরি করে হোটেলে, টেলিফোন অপারেটর। বেশিরভাগ দিনই তার নাইট শিফট থাকে। রাত্রিরে বাড়িতে ড্যাডি একাই থাকেন। মিন্না তাড়াতাড়ি বলে উঠল, অবশ্য আমরাও এখন প্রায় কেউ না কেউ ও বাড়িতে রয়ে যাচ্ছি, হয় আমি নয় উৎপল। আপনাদের বাড়ি কি কাছেই? মিনিট 10 রাস্তা, মুজাফফর আহমেদ স্ট্রিট। আমরা কলকাতায় ফিরে আসার পর ড্যাডির কাছাকাছি আছি। পার্থ বলল, আপনারা মানে? আপনিও কি উৎপলের সার্কাসের সঙ্গে সঙ্গে ঘুরতেন? মিন্নার হয়ে উৎপলই উত্তর দিল এবার। মিন্নাও সার্কাসেই ছিল, আমার সঙ্গে ট্র্যাপিজের খেলা দেখাতো। তাই বল, তোরা দুজনেই সার্কাস প্লেয়ার, জীবনেও জুটি, সার্কাসেও জুটি, দারুণ। মিতিন মৃদু হেসে বলল, তা আপনারা তো আলাদা থাকেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার শাশুড়িও নেই। মাম্মি 8 বছর আগে মারা গেছেন, আমাদের বিয়ের পরই, ক্যান্সার। ও, তার মানে আপনার শ্বশুরমশাইয়ের সংসারে এখন আপনার শ্বশুরমশাই আর আপনার শ্যালক? হ্যাঁ ম্যাডাম, উৎপল সম্মতি জানায়। শ্যালক বিয়ে করেননি? এখনো না। সংসারের দেখভাল কে করেন? রান্না বান্না? আছেন একজন মহিলা, উৎপল বলে, মিসেস জোন্স। মিন্নার মাম্মির অসুখের সময় থেকেই তিনি কিচেনের চার্জে। রুমগুলো ডাস্টিং ক্লিনিংও তিনিই করেন। তিনিও কাছেই থাকেন, 33 নম্বর রিপন লেন। মর্নিংয়ে আসেন, সন্ধেয় চলে যান। হাজব্যান্ড অসুস্থ, রাতে থাকা তাই তার পক্ষে সম্ভব নয়। বুঝলাম। মিতিন সন্দেশের প্লেট উৎপল আর মিন্নার দিকে বাড়িয়ে দিল। কিন্তু আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? উৎপল বলে, আপনি কাইন্ডলি মিস্ট্রিটা সলভ করে দিন। মানে ওই ভুতুড়ের আওয়াজের যদি প্রমাণ করে দিতে পারেন কাজটা প্রমোটারের, তাহলে ড্যাডিরও ভূতের আতঙ্কটা কেটে যাবে। আমরাও সহজে পুলিশের কাছে প্রসিড করতে পারব। সুরজমালও আর ট্যাফও করার সুযোগ পাবে না। মনে হচ্ছে
আপনারাও বাড়ি ভাঙার বিপক্ষে। উৎপল বলল, ড্যাডি যখন চান না, তখন তার জীবৎকালে ও বাড়ি নাই ভাঙা হলো। সেন্টিমেন্ট বলেও তো একটা ব্যাপার আছে। ডিকও কি বাড়ি ভাঙা চায় না? ডিক হ্যাঁতেও নেই, নাতেও নেই। তবে এখন তার অভিমত, অযথা প্রবলেমে না গিয়ে বাড়িটার একটা এসপার ওসপার করে ফেলাই ভালো। তার মানে ডিক এখন বাড়ি ভাঙার পক্ষে। অন্তত ড্যাডির মতো ডেড এগেনস্টে তো নয়। তবে সেও খুব ভূতে বিশ্বাস করে। তারও ধারণা আত্মা ফাত্তাই ফার্নিচার ফেলছে। কথার মাঝেই মিন্না হঠাৎ বলে উঠল, কিন্তু তুমি আর একটা কথা ওদের এখনো বলনি উৎপল। কি বলতো? ওই মিথের ব্যাপারটা। ও হ্যাঁ, উৎপল গলা ছাড়ল। মিথ ঠিক নয়, একটা গুজবের মতো। আমার শ্বশুরমশাই ইলিয়ট রোডের বাড়িটা পেয়েছিলেন তার মায়ের সূত্রে। এই বাড়ির যিনি প্রতিষ্ঠাতা, সিপাহী বিদ্রোহের সময় তিনি ছিলেন ব্রিটিশ ফৌজে। সিপাহী বিদ্রোহের কোনো এক নেতা নাকি যুদ্ধে তার হাতে নিহত হন। প্রবাদটা হলো এই, সিপাহী বিদ্রোহের সেই নেতার কোনো একটা বহুমূল্য সম্পদ তিনি হস্তগত করেছিলেন। সেটিও নাকি ওই বাড়ির কোথাও একটা লুকোনো আছে। 130-40 বছর ধরে অনেকেই নাকি সেটি খুঁজে বার করার চেষ্টা করেছে, কিন্তু বাড়ির আদি মালিক কোথায় যে সেটি রেখে গেছেন কেউ তার সন্ধান পায়নি। এখন প্রায় ধরে নেওয়া হয়েছে ওটা একটা গাল গল্প। মিতিন আর চোখে মিন্নাকে দেখে নিয়ে বলল, কিন্তু গুজব রটারও তো একটা কোনো কারণ থাকে। মিন্না বলল, তার উইলে নাকি এ ব্যাপারে একটা লেখা ছিল, আমি এই জিনিস রেখে গেলাম, যে এটা পাওয়ার চেষ্টা করবে তাকে মরতে হবে, এই ধরনের কিছু। ডিটেলটা ড্যাডি ভালো করে বলতে পারবেন। ইনফ্যাক্ট ড্যাডির বিশ্বাস জিনিসটা এখনো বাড়িতেই আছে এবং তার আত্মা সেটিকে পাহারা দেয়। ইন্টারেস্টিং। আপনাদের বাড়ি তো তাহলে একবার যেতেই হচ্ছে, নিতিন বলল। প্লিজ আসুন, রহস্য সমাধানের সঙ্গে সঙ্গে যদি জিনিসটা উদ্ধার করে দিতে পারেন তো নাথিং লাইক ইট। উৎপল সহোৎসাহে ঝুঁকল। কবে আসছেন? নিতিন বলল, দেখি, ফোন নাম্বার আর অ্যাড্রেসটা রেখে যান, আমি জানিয়ে দেব। উৎপল মিন্না চলে যাওয়ার পর পার্থ হাঁ হাঁ করে উঠল। কেসটা এমনি এমনি নিয়ে নিলে, একটা অ্যাডভান্স চাইলে না? মিতিন মুচকি হেসে বলল, গোড়াতেই টাকার কথা বললে দাম কমে যায় স্যার। টুপুর চকচকে চোখে বলল, কেসটা জমবে মনে হচ্ছে বেশ, তাই না মিতিন মাসি? একদিকে ভূত, একদিকে অগ্নিদেব, সঙ্গে আবার বহুমূল্য সম্পদও রয়েছে। মিতিন বলল, এতক্ষণ যা যা শুনলি সব মগজে গেঁথে নিয়েছিস তো? অবশ্যই। আজই আমায় পয়েন্ট বাই পয়েন্ট নোট করে দেখাবি। আর তোর মেশোকে বল, এখন আর কায়দা করে রান্নাঘরে ঢুকতে হবে না, মাংস আর চিংড়ি মাছ আমি রেঁধে ফেলছি। টুপুর খুশিতে ডগমগ। একই দিনে কেস আর মিতিন মাসির রান্না, এই যেন মণিকাঞ্চন যোগ। এর পরের অংশ তৃতীয় পর্বে।